দর্শক, অন্তর্বর্তী সরকারের এক বছরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা মূল্যায়ন করব। আমাদের সাথে আছেন গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আপনারা ফাহমিদা খাতুনকে চিনেন, দীর্ঘদিন ধরে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন। ব্যাংক খাত ঘিরেও তার সুস্পষ্ট গবেষণা রয়েছে এবং বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তিনি আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি সে সময় দেওয়ার জন্য। আমি যদি মোটা দাগে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো আপনাকে এক বছরের ব্যবধানে একটু বিশ্লেষণ করতে বলি, অন্তর্বর্তী সরকার কতটুকু সফল? সূচকগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখব যে বেশ কিছু সূচকে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, আর অনেকগুলোতে নেতিবাচক এখনও রয়েছে। ইতিবাচক দিয়ে যদি শুরু করি তাহলে প্রথমেই আসে যেটা মূল্যস্ফীতির যে চাপ, যেটা প্রায় 3 বছর থেকে চলমান ছিল, 10-11% উঠে গিয়েছিল এবং এটা কোনোভাবেই থামছিল না। একটা কারণ ছিল যে নীতির এখানে ভুল ভ্রান্তি ছিল, কিন্তু এই গভর্নর এসে মুদ্রানীতির ব্যবহারটা করলেন, অর্থাৎ কিনা পলিসি রেট বাড়িয়ে ঋণের সুদের হার কমিয়ে দিলেন। হ্যাঁ, এবং এটাকে সুদের হারের উপরে যে ক্যাপটা এটা তুলে দিয়ে, এটা অর্থাৎ কিনা সংকোচনমূলক মুদ্রানীতি। এটা তার পাশাপাশি আপনি দেখবেন শুধুমাত্র তো এটা না, মুদ্রানীতির বাইরেও রাজস্ব নীতিটাও, সেখানেও যদি সংকোচনমূলক না হয়, যথেষ্ট পরিমাণে মুদ্রানীতির সাথে সাযুজ্যপূর্ণ না হলে সেটা কাজ করবে না। আর তার বাইরেও আছে যে বাজারে সরবরাহ বৃদ্ধি, সেক্ষেত্রেও সরকার অনেক উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আপনি ধরেন আমদানিকৃত পণ্যর শুল্ক ছাড় দিয়ে, যেগুলো যাতে মানুষ সহজলভ্যে পায়, সেই ক্ষেত্রে আমরা দেখছি সাফল্য এসেছে, কিন্তু সেটার গতিটা খুব ধীর। কারণ এখন এটা 8.5% পৌঁছেছে, কিন্তু যেটা কিনা 6-5, এই 5-এর মধ্যে গেলে তো খুবই ভালো ওইরকম। এবং এটার বিপরীতে যদি দেখি যে মজুরি সূচক কিংবা আয় সূচক, সেটা কিন্তু বাড়েনি। এই জন্য এটা আমাদের কাছে এখনো চাপের একটা কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মূল সাফল্যটা এসেছে বহির্খাতের দিকে। আসলে বহির্খাতের প্রথম যে এই যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতনের দিকে যাচ্ছিল, একেবারে ফ্রি ফল, হ্যাঁ, তো সেইখানে এটা প্রথম পতনটা বন্ধ করা গেছে, তারপরে এখন ঊর্ধ্বমুখী যাচ্ছে। তার পাশাপাশি এটা কোথা থেকে আসলো? রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধির ফলে। শুধুমাত্র তা না, আমরা আবার দেখছি যে আমদানিও বেড়েছে। আমদানির যদি একটা সংকোচন করা হয়েছিল, কিন্তু গত বছরে সেটা এখন হচ্ছে, কারণ আমদানির প্রয়োজন আছে। আমাদের তো রপ্তানি করতে গেলে আমদানি করতে হবে, সেখানে শিল্পের কাঁচামাল, মূলধন, যন্ত্রপাতি এগুলো লাগবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার, টাকার সাথে ডলারের, এইটা স্থিতিশীল অবস্থায় রাখা গেছে। এখানে বড় সাফল্য আমি বলবো। কিন্তু আবার অন্যদিকে যদি তাকাই তাহলে মূল বিষয়টা হচ্ছে গত এক বছরে মানুষের প্রত্যাশাটা কিভাবে জন্ম নিয়েছিল, যে কর্মসংস্থানের অভাব, সেটা থেকে কর্মসংস্থান নাই বলেই তো ছাত্ররা আন্দোলন করেছিল। ব্যক্তি খাতে কর্মসংস্থান নাই, একমাত্র সরকারি খাতে। সরকারও স্বীকার করছে যে তারা এই জায়গায় খুব একটা উন্নতি করতে পারেনি। সংস্কার নিয়ে আমরা একটা রিপোর্ট দেখছিলাম, বিশেষজ্ঞ যারাই বলছেন তারা যে সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটাও খুব বেশি পূরণ করতে পারেনি। আপনি নিজেও এই সংস্কারের সাথে সরাসরি কাজ করেছেন। সরকারকে যে সুপারিশগুলো আপনারা দিয়েছিলেন, সরকারের জন্য কেন কঠিন হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা? এটাই একটা বিষয় যে সরকার কেন এই সুপারিশমালাগুলো, বিশেষ করে যেগুলো স্বল্প মেয়াদে ইমিডিয়েটলি অ্যাকশনেবল এজেন্ডা, সেটা করতে অনীহা একটা দেখেছি আমরা। এবং ওই টাস্কফোর্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রির, ধরেন শুধুমাত্র তো অর্থ মন্ত্রণালয় না, সেখানে বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, এই সমস্ত সব কিছুতেই ছিল। কিন্তু তারপরে শুধুমাত্র আমরা দেখছি যে হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ে কিছু কিছু সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো যে টাস্কফোর্স থেকেই নিয়ে করেছে তা না, তারা স্বতঃপ্রণোদিত হয়েই করেছে। বিশেষ করে যদি তাকাই, ব্যাংকিং খাতটা একটা জ্বলন্ত উদাহরণ। কিন্তু আবার অন্যদিকে যদি দেখি যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে সংস্কারের উদ্যোগটা, এটা তো স্থবির হয়ে গেছে, বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু যেখানে এটাই সর্বপ্রথমে দরকার ছিল, কারণ আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও এত কম, যার কারণে আমাদের চলমান খরচ, উন্নয়ন খরচ, প্রকল্প খরচ, এগুলি কিন্তু মেটানো যাচ্ছে না, যার ফলে এই বছরের অর্থ বছরে বাজেটের আকার কিন্তু ছোট হয়েছে। একটা কারণ যে মূল্যস্ফীতি কমাতে হবে, আমাদেরকে একটা সংকোচনমূলক থাকতে হবে, কিন্তু তারপরেও মূল বিষয়টা হচ্ছে যে অর্থ তো কোথায়? অর্থ নাই, তারপর দায় দেনা রয়েছে। সেই জন্য কিন্তু প্রকল্পকে কাটছাট করা হয়েছে, প্রকল্পের প্রাধিকার
নির্ধারণ করা হয়েছে, এই করে একটা ছোট এখন তার মানে হচ্ছে অর্থনীতির আকারটা তো ছোট হয়ে গেল। তো তখন কর্মসংস্থান কিভাবে হবে, মানুষের হাতে অর্থ আসবে কি করে? তো আমরা একটা এখন লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্য দিয়ে যাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে বা আপনার অবজারভেশনটা জানবো যে অন্তর্বর্তী সরকার কি এটা ফিল করে কিনা যে তার কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই, এই কারণে সে শক্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না? এটা তো একটা আছে তাদের সীমাবদ্ধতা, কারণ যে কোনো ধরনের শক্ত পদক্ষেপ নিতে হলে কিংবা সংস্কার দুর্বল রাষ্ট্র দিয়ে করা সম্ভব না। সংস্কার করতে হবে সবল রাষ্ট্র দিয়ে, এবং সবল রাষ্ট্র তখনই হয় যখন কিনা এটার পিছনে জনগণের ম্যান্ডেট থাকে। এখন এই সরকার এসেছে অবশ্যই জনগণের চাহিদার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এটা তো আর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার না, সেই জন্য একটা দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু তার বাইরেও কিছু টেকনিক্যাল বিষয় কিন্তু করা সম্ভব। বিনিয়োগের ক্ষেত্রে যেমন বিনিয়োগকারীরা, ব্যক্তি খাতের যারা কাজ করে, তারা কিন্তু অনেক দিন থেকে বিভিন্ন ধরনের যে জটিলতাগুলি রয়েছে, নিয়মের দীর্ঘসূত্রিতা, বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কিন্তু করা যেত। এগুলি কিন্তু লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা খুব সহজেই করা যায়, সেগুলি করা যেত। তারপরে যেটা বললাম যে জাতীয় রাজস্ব বোর্ড, সেখানে নীতির একদিকে আর হলো আপনার আদায়, কিন্তু তারও উপরে আছে আরেকটা যে অটোমেশন, প্রযুক্তির ব্যবহার, মানুষের সাথে কর আদায়কারীর যোগাযোগ বন্ধ করা। তো এইরকম অনেক ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া যেত। সেখানে তারা হয়তো বেশি নজরটা চলে গেছে অন্যান্য, এই যে 11টা কমিশন হয়েছে রাজনৈতিক যে সংস্কারের বিষয়ে, সেদিকে তারা একটু বেশি শোনে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই সরকারও কিন্তু একটা বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছে, কার্যক্রম। আমরা সবশেষ দেখলাম যে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন একটা পে কমিশন গঠন, বা তাদেরও বিভিন্ন সময় দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে আমার তো চাহিদা ছিল একটা গ্রেটার জনগোষ্ঠীর জন্য বা সবার জন্য একটা ইতিবাচক কিছু করা। এইটাকে আপনি কিভাবে দেখেন? একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, আপনার তাদের যে পে স্কেল, এটা তো অনেকদিন থেকে ঘোষণা করা হয়নি। চাহিদা তো রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, কারণ আমাদের সবারই, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো না, সারা যারা চাকরিজীবী রয়েছে, ব্যক্তি খাতেরও তো লাভ কমেছে অনেকেরই, চাকরিজীবী সকলেরই কিন্তু আয় কমেছে, সেই অনুযায়ী বেতন তো বাড়েনি, মজুরি সূচক নিচে, চাহিদা রয়েছে। কিন্তু এখন যদি দেখেন সরকারের হাতে টাকা আছে, সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং তাদেরকে দিতে পারে, এটার কিন্তু একটা রিপারকাশন আবার অন্য বাকি নন গভর্নমেন্ট সেক্টরে যারা অন্যান্য খাতে তাদের উপর যেয়ে পড়বে। তো সরকার যেহেতু শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য তো না, সরকার সকলের জন্য, সেই অনুযায়ী একটা বাস্তবমুখী পদক্ষেপ নিলে সেটা ভালো, কারণ এটার ফলাফল যতটা না ওনারা উপকার হবে, কিন্তু তার পাশাপাশি মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। অনেকেই বলছেন অতীতের পে স্কেল ঘোষণার পরে মূল্যস্ফীতি নাকি বাড়ে নাই, সেরকম একটা নিশ্চয়ই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। আপনার সেফগার্ডগুলি কি, সেগুলি ঠিক রেখে, এটা একটা বিষয় রয়েছে। সুতরাং এটা এই সরকার না, রাজনৈতিক সরকারও সময় সময় কিন্তু তাদেরকে দিতে হয়। এটা হ্যাঁ, এটা আমি বলবো না যে এটার কোনো চাহিদা ছিল না, অবশ্যই বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময় চাহিদা রয়েছে, কিন্তু এর ফলে অন্য যারা একটা বৈষম্য সৃষ্টি হবে। আমরা সম্প্রতি কিছু বিষয় দেখলাম যে নির্বাচনের একটা আলোচনা শুরু হয়েছে এবং দিন তারিখও মোটামুটি কাছাকাছি, একটা ঘোষণা আমরা জানি। ব্যবসায়ীদের সাথে কথা বলে বোঝা গেল যে তারা এটাকে পজিটিভলি নিচ্ছেন, কিন্তু এই পরিবেশে আসলে তারা বিনিয়োগ করবেন কি করবেন না সেটা একটা অনিশ্চয়তার ব্যাপার আছে, কারণ অনেকগুলো বিষয় এখানে জড়িত। সে সাথে বাজারের ব্যবস্থাপনার কথা বলছিলেন, রিসেন্টলি আমরা দেখছি যে বাজার নিয়ে আবারও একটা অস্থিরতার দিকে চলে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে 2-3টে প্রশ্ন আছে, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনের আলোচনায় বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে ব্যবসায়ীদের একটু ইতিবাচক চিন্তাভাবনার কথা শুনছিলাম। আপনি কি মনে করেন যে বিনিয়োগ বাড়তে পারে কিনা এরকম অবস্থায়? এরকম অবস্থা মানে নির্বাচন পরে, এখন যেহেতু নির্বাচনের ঘোষণা এসেছে, এখন ব্যবসায়ীরা, দেশি বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা পরবর্তীতে নির্বাচনের পরে, এখন তো আর না, এখন তারা একটা আশার আলো দেখতে পাচ্ছে যে নির্বাচনতে হয়ে একটা সরকার তো কিছু লম্বা সময়ের জন্য থাকে এবং তার নীতির প্রেডিক্টেবিলিটি থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা তাদের প্রেডিক্টেবিলিটি দেখতে চায়, সার্টেনিটি দেখতে চায়। তো সেটা না হলে তাদের এত বড়, কারণ বিনিয়োগ তো আজকে বিনিয়োগ আনলাম কালকেই তো রিটার্ন পাওয়া যায় না, এটা অনেক বছর থেকে তারপর সেখান থেকে, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তো রয়েছে কিছু কাঠামোগত সমস্যা, আমাদের অবকাঠামোগত সমস্যা, বিদ্যুৎ জ্বালানির
সুলভ মূল্যে পাওয়া, আনইন্টারাপ্টেডলি পাওয়া, পোর্ট ফেসিলিটি খুব দ্রুত মালামাল ছাড় করা, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দক্ষতা, যে কত তাড়াতাড়ি আমাদের দেশের মানব সম্পদ একটা পণ্য উৎপাদন করতে পারে, এগুলো কিন্তু আপনার কম্পিটিটিভ এজ দেয়, কম্পিটিটিভনেসটা বাড়ায়। এবং তার পাশাপাশি এই যে চাঁদাবাজি, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, এই সমস্ত কিন্তু যুক্ত হয়েছে। এক বছরে কি এইটা অবস্থা ভালো হয়নি আপনি সেটা বলতে এগুলো চান? তো কাঠামোগত সমস্যার ক্ষেত্রে কোনো উন্নতি আমরা দেখছি না। আপনি ব্যক্তি খাতেও আলাপ করতে পারেন। সরকার কিন্তু বারবার বলছিল তারা ব্যবসা বান্ধব, এই সরকারই বলছিল যে ব্যবসা বান্ধব এবং ব্যবসায়িক পরিবেশটা তারা অনুকূল করতে চায়। সেটা করতে পেরেছে বলে মনে হয় না, কারণ এই চাঁদাবাজির কথা কিন্তু তারাই বলছে। এবং শুধু তাই না, এটা আপনার চাঁদাবাজির পরিমাণটাও বেড়ে গেছে। এবং যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়নি, এই সুযোগে যে যেভাবে পারে তার নিজের স্বার্থটা, সেটা টাকা দিয়ে হোক, তার অন্য জায়গায় কারো উপরে দমন পীড়ন করে হোক, সেই ধরনের কিন্তু সুযোগটা ব্যবহার করছে। সেই কারণে আপনার এই যে যারা ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা বলেন কিংবা ব্যক্তি খাতের উদ্যোগরা, তারা কিন্তু একটা চিন্তার মধ্যে থাকে। শুরুর দিকে আমরা কি দেখেছি, হঠাৎ যে কোনো সময় বলা নাই করা নাই আপনার কারখানার মধ্যে আক্রমণ হয়েছে, হ্যাঁ, সো কল মব ভায়োলেন্স, সেটা যেমন ব্যক্তি ক্ষেত্রে তেমনি ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে। যার কারণে দেখেন এত ঘটা করে আয়োজন করে বিনিয়োগ সামিট করা হয়েছে, তারপরে রেজাল্ট কিন্তু খুব বেশি ইতিবাচক এখন এটা হয় না, এটা হতে পারে না। আমি বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা দুটা প্রশ্ন আছে আপনার কাছে। যে বাণিজ্য উপদেষ্টা বলছিলেন যে তিনি মনে করেন যে এক বছরে বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব হয়েছে, আপনি সেটা মনে করেন কিনা? কিছুদিন পর্যন্ত আসলে দেখেছি যে যেহেতু একটা স্বস্তি ফিরে এসেছে সরবরাহের ক্ষেত্রে, সেটা দেখলে মনে হয় যে একটা কারসাজি, যে বাজারকে ম্যানিপুলেট করা, সেটা বন্ধ করা গেছে। কারণ কি দেখেন, অনেক সময় দেখা যায় আমাদের উৎপাদনের ক্ষেত্রে তো কোনো ঘাটতি নাই, আবার আমদানিও করা হয়, আমদানিও যথেষ্ট করা হয়, আমদানি এবং বিশ্ব বাজারে আপনার জিনিসপত্রের দাম তো পড়তির দিকে, সেটা আমাদের দিকে পরিলক্ষিত হয় না। সেটাও কিন্তু তারা এই বিশেষ ব্যবস্থার অধীনে কিন্তু কমিয়ে আনতে পেরেছে। সুতরাং সেখানে এই কারসাজিটা কমেছে। তো এটার পিছনে একটা বিষয় যে নজরদারি, খুব গভীর নজরদারিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি মনে করে যে যারা এই কারসাজির সাথে জড়িত যে তাদের শাস্তি হবে, তাহলে কিন্তু সেটা দূর করা সম্ভব। কিন্তু তারপরেও এটা কি পুরোপুরি বন্ধ হয়েছে নাকি সাময়িকভাবে বন্ধ হয়েছে? কারণ আপনি যদি পুরো সিস্টেমটাকেই ক্লিয়ার না করেন, এটা তো আসবেই বারবার ঘুরে ফিরে। এখন যে আপনার প্রতিবেদনও দেখা যাচ্ছে যে এই যে সবজির দাম বেড়ে গিয়েছে, এটা একটা বলতে পারেন যে বন্যা, ক্রমাগত বৃষ্টির কারণে, হ্যাঁ, সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়েছে। কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় প্রচুর উৎপাদন হওয়ার পরেও পরিস্থিতিতে অনেকে সুযোগও নেন, সেটা সুযোগ নিয়ে আপনার একটা অস্বাভাবিক দাম সৃষ্টি করে ফেলে। তো সেটা ধরেন খুব নজরদারির মধ্যে এসেছে, কিন্তু এটা নজরদারিটা এটা পার্মানেন্ট বিষয়টা। আমাদের এখানে যে কম্পিটিশন, কনজিউমার রাইটস আছে, তারপরে কম্পিটিশন কমিশন আছে, এই সমস্ত এদের এই উদ্যোগগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী করা, বাজারের তথ্য আপনার যথেষ্ট পরিমাণে আনা, প্রতিনিয়ত এগুলো করা এবং স্বাস্থ্যের বিধান করা, সেটাই হচ্ছে বিষয়। আপনার যদি ধরেন সিম্বলিক কিছু হলে প্রত্যেক বাজারে বাজারে যে তো তদারকি করা সম্ভব না, এত বাজার। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে দু একটা উদাহরণ সৃষ্টি করা, এটি হচ্ছে। আর নিশ্চিত করা যে ফার্ম টু মার্কেট, এইখানে এত জায়গায় জায়গায় এতবার হাত বদল হয়, প্রতিবার কিন্তু চাঁদার পরিমাণটা বাড়তে থাকে, সেটার সাথে পরিবহন খরচ তো আছেই, কিন্তু এই মধ্যস্বত্বভোগীরা আছে, অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাও সেখানে তারাও একটা কাট নিতে চায়। তো তার মানে হচ্ছে যে আপনার দুর্নীতি, চাঁদাবাজির যে সংস্কৃতি, এটা তো প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন দিয়েই বন্ধ করতে হবে, নিয়ম কানুনগুলো যথেষ্ট বাস্তবায়নের মাধ্যমে। তা না হলে আপনি এখন আছে একটা টেম্পোরারি বেসিসে, সেটা কোনো সলিউশন না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই সরকারের অন্য কোনো কার্যক্রম দেখব এবং তার প্রেক্ষিতে আপনার সাথে আলোচনা করব।